হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফার্মা বাংলার পক্ষ থেকে মাহমুদুল হাসান সোহান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি ফার্মাকোলজি টিউটোরিয়ালসে। তো আজকে যে জিনিস নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে সেফালোস্পোরিন। আসলে সেফালোস্পোরিন এই জিনিসটা আসলে কী জিনিস? সেফালোস্পোরিন হচ্ছে একটি সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক। সেমি সিনথেটিক। এখন সেমি কী জিনিস, সিনথেটিক কী জিনিস, এটা আশা করি আমরা বুঝি। সিনথেটিক মানে হচ্ছে যেটা ল্যাবে তৈরি হয়, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, আর সেমি মানে হাফ। হ্যাঁ, সব জায়গাতে তো সেমি মানে হাফ। এখন সেমি সিনথেটিক মানে হচ্ছে যে ড্রাগটা পুরোপুরি ল্যাবে তৈরি করা হয় না, একটা পার্ট অংশ আসবে হচ্ছে ন্যাচারালি, যেমন একটা ফাঙ্গাস থেকে, এক্রিমোনিয়াম ফাঙ্গাস থেকে, আরেকটা পার্ট হচ্ছে আমরা কেমিক্যালি তৈরি করব। তো এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, সেফালোস্পোরিন হচ্ছে, আমরা যদি এখানে পড়ি ডেফিনিশন, দিজ আর এ গ্রুপ অফ সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স। সেফালোস্পোরিন তার মানে হচ্ছে একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ডিরাইভড ফ্রম সেফালোস্পোরিন সি। হ্যাঁ, সেফালোস্পোরিন সি, যেটা অবটেইনড ফ্রম এ ফাঙ্গাস এক্রিমোনিয়াম। একটা ফাঙ্গাস, সেটা হচ্ছে এক্রিমোনিয়াম বা সেফালোস্পোরিয়াম, যেটা থেকে আমরা পাই, এবং দে আর কেমিক্যালি রিলেটেড টু পেনিসিলিন। পেনিসিলিনের সাথে তার রিলেটেড। দ্য নিউক্লিয়াস কনসিস্ট অফ বিটা ল্যাকটাম রিং, একটা 4 কার্বন বিশিষ্ট এটা বিটা ল্যাকটাম রিং দিয়ে তৈরি, যেটা আসলে পেনিসিলিনের মতন এটা দেখতে। ফিউজ টু ডাইহাইড্রোথায়াজিন রিং 7 অ্যামাইনোসেফালোস্পোরানিক অ্যাসিড by addition of different side chains at position of 7 of beta lactam ring, altering the spectrum of activity, and position of 3 dihydrothiazine ring. A large number of semi-synthetic compounds have been produced. এখানে অনেক রকমের কম্বিনেশন হইতে পারে, এই কথাটাই বলা আছে। These have been conventionally divided into 4 generation. আমরা যে সেফালোস্পোরিনটার কথা বলছি সেটার এখন পর্যন্ত জেনারেশন, যদিও 5th জেনারেশন চলে আসছে, 4th জেনারেশন পর্যন্ত আমরা বলেই যাই যে মোটামুটি বহুল প্রচলিত। দিস ডিভিশন হ্যাজ ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স, এটার কি একটা আছে ক্রোনোলজিক্যালি, ধাপে ধাপে একটা সিকোয়েন্স আছে ডেভেলপমেন্টের, বাট মোর ইম্পর্টেন্টলি টেক্স ইন্টু কনসিডারেশন দ্য ওভারঅল অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম অ্যাজ ওয়েল অ্যাজ পটেন্সি। এটা কিন্তু আসলে শুধুমাত্র জেনারেশনটা ক্রোনোলজিক্যালি হয়েছে দেখে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন বেশি পাওয়ারফুল হবে, বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়ার বা অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রামের উপরে এর কার্যকারিতা নির্ধারণ করা হয়। দেখা যায় যে অনেক সময় সেকেন্ড জেনারেশন কাজ করতেছে না, কিন্তু ফার্স্ট জেনারেশন ভালো কাজ করতেছে। তো চলুন আমরা এখন ক্লাসিফিকেশন অফ সেফালোস্পোরিন নিয়ে একটু জানি। তো ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্ট জেনারেশনে আমরা যদি দেখি যে মডারেট বিটা ল্যাকটামেজ স্ট্যাবিলিটি, এটার স্ট্যাবিলিটিটা বিটা ল্যাকটামেজের এগেনস্টে মানে মডারেট। এটা হচ্ছে প্যারেন্টারাল যদি আমরা চিন্তা করি এবং ওরালি চিন্তা করি, দুইটা গ্রুপে আমরা ভাগ করছি। ওরালি যেটা হচ্ছে খাওয়া যায়, আর প্যারেন্টাল যেটা হচ্ছে আমাদের আইভি, আইএম, ইন্ট্রামাস্কুলার, ইন্টারভেনাস, এইভাবে যেগুলো দেয়া হয়। তো প্যারেন্টারাল কারা আছে? সেফালোথিন, এটা আছে সেফালোরিডিন, সেফাজোলিন, এরা হচ্ছে প্যারেন্টারাল। ওরাল কারা? সেফালেক্সিন, সেফ্রাডিন। হ্যাঁ, বাচ্চাদেরকে অনেক সময় সেফ্রাডিনের সিরাপ খাওয়ানো হয়, সেফাড্রোক্সিল, এগুলো হচ্ছে ওরালি খাওয়ানো হয়। তো এই নামগুলো আসলে মনে রাখাটা জরুরি, যেটা প্যারেন্টারাল কোনটা, ওরাল কোনটা। দেন হচ্ছে আমরা সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনে যাব, যেটা হচ্ছে গ্রেটার স্টেবিলিটি টু বিটা ল্যাকটামেজ। তো বিটা ল্যাকটাম যে রিংটা আছে, সেই রিংটা যেই এনজাইমের প্রভাবে ভেঙে যায় সেটা হচ্ছে বিটা ল্যাকটামেজ। তো যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন, অবশ্যই তার স্টেবিলিটিটা বেশি হতে হবে ফার্স্ট জেনারেশন থেকে। তো প্যারেন্টারালি চিন্তা করলে সেফোরোক্সিম আছে, সেফোক্সিটিন আছে, যাদেরকে আইভিআইএম দেওয়া যাবে, এবং ওভারলি আছে সেফাক্লোর এবং সেফোরেক্সিম এক্সেটিল। এই দুইটা হচ্ছে ওরালি আমরা দিতে পারি। এখন আমরা চলে যাব থার্ড জেনারেশনে। কনসিডারেবল বিটা ল্যাকটামেজ স্টেবিলিটি অ্যান্ড ওকেশনালি অ্যাক্টিভ এগেনস্ট সিউডোমোনাস। সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে তার এগেনস্টে এটা ভালো কাজ করে। তো থার্ড জেনারেশনের যেটা, থার্ড জেনারেশনে আমরা একটু বেশি দেখব প্যারেন্টারালি সেফোটাক্সামিন, সেফটিজোজিম, সেফট্রাইএক্সন। হ্যাঁ, সেফট্রাইএক্সনটা বেশি জরুরি। সেফটাজিডিম, সেফোপ্যারাজোন, এগুলো হচ্ছে প্যারেন্টালে আমরা দিব।
দেন হচ্ছে ওরালি আছে সেফিক্সিম, হ্যাঁ সেফিক্সিম আর হচ্ছে সেফট্রাইক্সন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট থার্ড জেনারেশন থেকে আমরা মনে রাখতে পারি। নামগুলো একটু আসলে বিটকিটটি কঠিন বারবার একটু পড়তে হবে, নাহলে মনে থাকবে না। দেন হচ্ছে আমরা ফোর্থ জেনারেশনে যাব, যেটা হলো হাইলি রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটামেজ। অনেক ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ হচ্ছে এনজাইম তৈরি করে, যেগুলো হচ্ছে আমাদের যে বিটা রিংটা থাকবে 4 কার্বন বিশিষ্ট, এটাকে হচ্ছে ধ্বংস করে ফেলতে পারে। তো সেই জন্য আমাদের আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশন এগুলো কী হয়, ডেভেলপড করা হয়েছে। তাহলে ফোর্থ জেনারেশন কি, ফোর্থ জেনারেশনে যেটা আমরা দেখব সেটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট হবে। এখন প্যারেন্টালিকা আছে সেফপিরোম, এটা ইম্পর্টেন্ট, সেফিপাইন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ সেফপিরন ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা চলে যাব ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশন মানে পঞ্চম প্রজন্মের সেফট্রাইক্সন কারা আছেন বা সেফালোস্পোরিন কারা আছেন, এটা আমরা দেখব। তো ফিফথ জেনারেশনে আছে হচ্ছে এরা হচ্ছে স্পেশালি অ্যাক্টিভ এগেনস্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশনস লাইক এমআরএসএ। এখন অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের প্রাণীরা বা হচ্ছে হিউম্যান বিইং এমআরএসএতে ভুগেন। এমআরএসএ আসলে জিনিসটা কি, এমআরএসের ক্ষেত্রেটা হয় যেমন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন হয়ে যায়, যেমন মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকোকাস অরিয়াস বা ওরিয়াস যাই বলেন না কেন, হ্যাঁ মেথিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, এবং ভিআরএসে হয় ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকোকাস ওরিয়াস। তো এটা আসলে দেখা যায় ভ্যানকোমাইসিন আমাদের হায়ার অ্যান্টিবায়োটিক, এটার ক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায় যে রেজিস্ট্যান্ট হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো ভ্যানকোমাইসিনকে চিনে ফেলে বা মেথিসিলিনকে চিনে ফেলে, তখন আমাদের ফিফথ জেনারেশনে যাওয়া লাগতে পারে। এটা হচ্ছে আমাদের রিজার্ভ ড্রাগ বলা যায়। দিস ড্রাগ ইজ অলসো ইনজেক্টেবল অ্যান্ড প্রেসক্রাইব টু ফাইট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সিরিয়াস স্কিন ইনফেকশন অর সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে এই আমাদের ফিফথ জেনারেশন অনেক সময় ইউজ করা লাগতে পারে। তবে এটা হচ্ছে আমাদের রিজার্ভ ড্রাগ হিসেবে চিন্তা করতে হবে, নইলে এটাও যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে দেন হচ্ছে ইনফেকশন থেকে বাঁচার আর কোনো ওয়ে থাকবে না। দেন প্যারেন্টালি আমরা যদি চিন্তা করি সেফটারোলিন, এটা হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের সেফালোস্পোরিন, এবং সেফটোবাইপিরোল, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের। এখন আমরা চিন্তা করব এনিমেলের ক্ষেত্রে যে কিছু কিছু সেফালোস্পোরিন আছে যেগুলো ইন্ট্রামেমারি দেওয়া যায়, এবং দিলে হচ্ছে আমাদের যে ম্যাস্টাইটিস বা আমাদের মেমারি গ্ল্যান্ডের যে ইনফ্লামেশন আছে সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন হচ্ছে কি সেফাপিরিন, হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেফাপিরিন, সেফালোনিয়াম, দেন সেফোক্সাজোল, সেফাএক্সিটিল, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রামেমারি সেফালোস্পোরিন। তো একটা নাম আমরা মনে রাখবো এখান থেকে, সেফাপিরিন, হ্যাঁ সেফাপিরিন হচ্ছে আমাদের ইন্ট্রামেমারি সেফালোস্পোরিন, আইসি দিয়ে আমরা বুঝলাম ইন্ট্রামেমারি সেফালোস্পোরিন। এখন ঘটনা হচ্ছে এত কিছু যে আমরা জানলাম যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, হ্যাঁ এটার মেকানিজমটা কি হচ্ছে যে আমরা যদি বলি যে সেম জিনিস যে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া যে আছে, ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা আছে, এই সেল ওয়ালটাকে দুর্বল করে দেওয়াটাই হচ্ছে সেফালোস্পোরিনের কাজ। এখন এই জিনিসটা কিভাবে করে, মোড অফ অ্যাকশন অফ সেফালোস্পোরিন, এটা কিভাবে হয়, অল দ্য সেফালোস্পোরিনস আর ব্যাকটেরিসাইডাল, হ্যাঁ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, অ্যান্ড হ্যাভ দ্য সেম মেকানিজম অফ অ্যাকশন অ্যাজ পেনিসিলিন যেভাবে কাজ করে ঠিক সেমভাবেই আমাদের সেফালোস্পোরিন কাজ করে। ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, ব্যাকটেরিয়ার যখন হচ্ছে সেল ওয়াল সিনথেসিস করা লাগে তখন সে তার যে ডিজায়ার্ড প্রোটিনটা আছে সেটাকে না নিয়ে সেফালোস্পোরিনকে নিবে, ওই বিটা ল্যাকটাম রিংকে নিবে, তো পরবর্তীতে দেখা যাবে তার সেল ওয়াল আর কাজ করবে না, এভাবে করে ব্যাকটেরিয়াটা দুর্বল হয়ে যাবে। অর দ্য সেফালোস্পোরিন রিজেম্বল দ্য পেনিসিলিন ইন দ্য ওয়ে দ্য they interfere with the cell wall formation, particularly with the transpeptidation. এই ট্রান্সপেপটাইডেশন যখন ঘটে ব্যাকটেরিয়াতে তখন এটাতে তারা বাধা দেয় বা সেল ওয়াল ইনফরমেশনের মধ্যে তারা ইন্টারফেয়ার করে থাকে। they are thus bactericidal and are active largely against growing organism. তারা সাধারণত গ্রোয়িং যেসব অর্গানিজম থাকবে, যেসব অর্গানিজম তৈরি হওয়ার কথা, অর্গানিজম এখানে কি ব্যাকটেরিয়া, হ্যাঁ বাড়ার কথা, সেই তার গ্রোথটা আর হবে না ব্যাকটেরিয়ার, কিন্তু যেসব ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে তাদেরকে কিন্তু সে মারতে পারতেছে না, কিন্তু যেসব ব্যাকটেরিয়া নতুন তৈরি হবে তাদের সেল ওয়ালটাকে
দেখা যাবে যে উইক করে ফেলবে। দে আর ব্রড স্পেকট্রাম। এই সেফালোস্পোরিনটা কি ব্রড স্পেকট্রাম, বিং ইফেক্টিভ এগেনস্ট বোথ গ্রাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ অর্গানিজম। সাইড ইফেক্ট কি? অবশ্যই সেফালোস্পোরিনের সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা ড্রাগেরই কোনো না কোনো সাইড ইফেক্ট আছে। যেমন এখানে কি হতে পারে, মাইনর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইফেক্ট হতে পারে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, মে অকার ফলোয়িং আফটার ওরাল অ্যাডমিশন অফ সেফালোস্পোরিন। যেসব আমাদের ওরাল সেফালোস্পোরিন আছে এগুলো ইনটেকের পরে ভমিটিং অথবা ডায়রিয়া এই জিনিসগুলো হতে পারে। এছাড়া ফিভার হতে পারে, স্কিনের মধ্যে র্যাশ হতে পারে, ইউসিনোফিলিয়া হতে পারে, আমাদের ইউসিন এখানে বেড়ে যেতে পারে, দেন হিমোলাইটিক এনিমিয়া হয়ে যেতে পারে, অ্যানাফাইলেক্সিস হতে পারে, এরকম ডেঞ্জারাস জিনিস হতে পারে। অ্যাডভার্স ইফেক্টস অফ সেফালোস্পোরিন, যেমন এটার সাইড ইফেক্ট আছে, এটার অ্যাডভার্স বিপরীত ইফেক্টও আছে, যেমন পেইন আফটার আইএম ইঞ্জেকশন, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের পরে পেইন হতে পারে, ডায়রিয়া হতে পারে, অনেক সময় ব্লিডিং হতে পারে। কেউ যদি হাইপার সেন্সিটিভ থাকে তাহলে ওখানে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হবে। নেফ্রোটক্সিসিটি হতে পারে, নেফ্রন আমাদের কিডনি ভালোভাবে নাও কাজ করতে পারে। এটা নিউট্রোপেনিয়া হতে পারে বা থ্রম্বোসাইটোপেনিয়া, এসব জিনিসও হতে পারে। তো সেজন্য আইএম দেওয়ার আগেও এই জিনিসগুলো চিন্তা করতে হবে। টক্সিসিটি অফ সেফালোস্পোরিন, সেফালোস্পোরিনের টক্সিসিটিটা কি? হ্যাঁ, অনেক সময় টক্সিসিটি তৈরি হয়, যেমন নিউট্রোপেনিয়া হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, অ্যাগ্রানুলোসাইটোসিস। হ্যাঁ, আমরা তো জানি হচ্ছে আমাদের ডব্লিউবিসি যেটা আছে এটা গ্রানুলোসাইট আছে, অ্যাগ্রানুলোসাইট আছে, এটার মধ্যে হচ্ছে লিম্ফোসাইট আছে, মোনোসাইট আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেড়ে যাইতে পারে, লিম্ফোসাইট মোনোসাইট বেড়ে যেতে পারে। গ্লোমেরুলার অ্যান্ড ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, এটা হতে পারে। টিউবুলার নেক্রোসিস হয়ে যেতে পারে আমাদের কিডনির মধ্যে। হ্যাপাটাইটিস হতে পারে। নিউরোটক্সিসিটি, আমাদের যে নিউরন আছে ওটার মধ্যে টক্সিসিটি তৈরি করতে পারে। অল দিস আর ইফেক্টস অ্যাসোসিয়েটেড উইথ ভেরি হাই ডোজ। যখন আমরা খুব বেশি পরিমাণ হাই ডোজ দিয়ে দিব সেফালোস্পোরিনে তখন এইসব টক্সিসিটি হতে পারে। অ্যান্ড প্রোলংড ইউজ অফ সেফালোস্পোরিন, যদি অনেক লম্বা সময় ধরে সেফালোস্পোরিন ব্যবহার করা হয়। নেফ্রোটক্সিসিটি অ্যান্ড এন্টারকোলিসাইটিস মে অকার। নেফ্রোটক্সিসিটি এবং কোলিসাইটিস এই জিনিসগুলো হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন অফ সেফালোস্পোরিন, কোথায় কোথায় আমরা সেফালোস্পোরিন ব্যবহার করবো না? যদি কারো অ্যালার্জি থাকে, হ্যাঁ, হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন ইজ দ্য অনলি কন্ট্রাইন্ডিকেশন, অল ইট ইজ লিমিটেড ইন অ্যানিমাল প্র্যাকটিস। হ্যাঁ, যদি হচ্ছে আমাদের কারো অ্যালার্জি থাকে তখন আমরা কী করবো, সেফালোস্পোরিনের প্রতি যদি অ্যালার্জি থাকে তখন আমরা এটা ইউজ করবো না। দ্য ইউজ অফ সেফালোস্পোরিন ইন প্রেগনেন্সি শুড বি রিজার্ভড for cases considered essential by clinician because safety for pregnancy. প্রেগনেন্সিতে সাধারণত সেফালোস্পোরিন না ইউজ করাটাই ভালো। এপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর সিস্টেমিক রিয়েকশন, অ্যাড্রেনালিন, অ্যান্টিহিস্টামিন, হাইড্রোকর্টিসন ইনজেকশন শুড বি কেপ্ট রেডি ইন হ্যান্ড টু মিট দ্য সিচুয়েশন। হ্যাঁ, যদি কখনো এরকম হয় তাহলে এটা দেখতে হবে। তাহলে আমরা যা বুঝলাম যে সেফালোস্পোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে সেল ওয়ালটাকে দুর্বল করে দিয়ে ব্যাকটেরিয়াটাকে ভেঙে দেয় বা লাইসিস করে দেয়। হ্যাঁ, বা লাইসিস হয়ে যায় ব্যাকটেরিয়াটার। তারপরে সেফালোস্পোরিন আর হচ্ছে আমরা কয়েকটা জেনারেশন জানলাম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনে আমরা হচ্ছে সেফাজোলিন, সেফালেক্সিন এগুলো সম্পর্কে জেনেছি। ফার্স্ট জেনারেশন সাধারণত স্কিন ইনজেকশন ইনফেকশনের ক্ষেত্রে বা সার্জিক্যাল প্রোফাইলেক্সিসের ক্ষেত্রে ইউজ করা হয়। সেকেন্ড জেনারেশন গ্রাম নেগেটিভও কভারেজটা বাড়ে সেক্ষেত্রে। সেফোরোক্সিম, এটা ইম্পর্ট্যান্ট, সাধারণত এটা সেফোরোক্সিম বা সেফ্রাডিন এগুলো হচ্ছে সিরাপ হিসেবে ইউজ করা হয় রেসপিরেটরি বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে। থার্ড জেনারেশনের ক্ষেত্রে সেফট্রাইক্সোন খুব বেশি ইউজ করা হয়, যেমন ট্রাইজোন আছে। হ্যাঁ, এগুলো ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? মেনিনজাইটিস, গনোরিয়া, নিউমোনিয়া, সেপসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। ফোর্থ জেনারেশন সেফিপিম, এটা হচ্ছে সিভিয়ার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে। ফিফথ জেনারেশন সেফটারোলিন, হ্যাঁ, এগুলো হচ্ছে এমআরএসএ বা হচ্ছে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে গেলে এটা ইউজ করা হয়। সাধারণত ব্যবহার করা হয় কেন? সাধারণত আমরা যদি হিসেব করি তাহলে যদি কারো নিউমোনিয়া থাকে, হ্যাঁ, নিউমোনিয়াতে ব্যবহার করা হয়। দেন হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেনিনজাইটিসের ক্ষেত্রে, হ্যাঁ, মেনিনজাইস যেটা আছে সেটা মেনিনজাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো হয়। পার্শ্ব প্রতিক্রিয়া কি? অ্যালার্জি হতে পারে, আমরা পড়েছি অ্যালার্জি হতে পারে, নেফ্রোটক্সিসিটি হতে পারে, সুপার ইনফেকশন বা এগুলা হতে পারে। তো যদি আমরা একটু রিক্যাপ করি যে আমাদের সেফালোস্পোরিন যেটা পড়লাম সেটা হচ্ছে সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা হচ্ছে বিটালেকটাম, এটা রিং আছে যেটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিসে বাধা দেয়। ক্লাসিফিকেশন অফ সেফালোস্পোরিন আমরা ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন পর্যন্ত পড়েছি। ফার্স্ট জেনারেশনে যদি একটা মনে রাখতে বলে তাহলে আপনি সেফালোথিন
মনে রাখবেন। দেন হচ্ছে সেফরাডিন মনে রাখবেন হচ্ছে ওরালের ক্ষেত্রে। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে সেফোরোক্সিম, এটা মনে রাখবেন। থার্ড জেনারেশনের ক্ষেত্রে সেফট্রাইক্সন মনে রাখবেন। ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে সেফিপিরোম, এটা মনে রাখবেন। ফিফথ জেনারেশন সেফটারোলিন, হ্যাঁ এটা মনে রাখবেন। এমআরএসএ এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভিআরএসএ ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকোকাস ওরিয়াস, হ্যাঁ এস দিয়ে এখানে স্টেফাইলোকক্কাস বোঝায়, স্টেফাইলোকক্কাস, হ্যাঁ স্টেফাইলোকক্কাস এটা বোঝায়। তো ইন্ট্রামেমারি একটা মনে রাখতে পারেন, সেফাসেক্ট্রিল, এটা মনে রাখতে পারেন। দেন মোড অফ অ্যাকশন তো আমরা বললাম যে সেল ওয়াল সিনথেসিসে বাধা দেয়। বিটালেকটাম গ্রুপটা হচ্ছে ব্যাকটেরিয়াতে প্রোটিন হিসেবে যায়, পরবর্তীতে এটা হয় আর কি। তো কন্ট্রাইন্ডিকেশন আছে, যদি অ্যালার্জি থাকে কারোর সেক্ষেত্রে ইউজ না করাটাই ভালো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও ডিটেলসে আরও কিছু জানবো, যেমন আমরা জানতে পারি পরবর্তী ভিডিওগুলোতে ফার্স্ট জেনারেশনের ডিটেলসগুলো নিয়ে, হ্যাঁ কীভাবে আছে, কীভাবে কী করা লাগে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন নিয়ে আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।